কে এখন ছেড়ে দাও। যদি কেউ এই অবস্থায় আমাদের দেখে ফেলে তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। তোমার আব্বু দেখলে তো আমার পিঠের চামড়া রাখবে না। ছাদটা একদম খোলা, যে কেউ চলে আসতে পারে। ছেড়ে দেব? তোকে আজ ছেড়ে দিয়েই তো আমার এই অবস্থা। দিন দিন তুই একদম মাথায় চড়ে বসছিস। ভালোই তো আছিস, প্রেম করবি কিন্তু কোনো দায়িত্ব নিবি না, তাই তো? মনে রাখিস, আমি সাইমা যা মন চায় তা আদায় করেই ছাড়ি। আরে দায়িত্ব নেব না কেন? আমি তো বলছি আমি এখন স্টুডেন্ট, মাত্র বিএসসি করছি। একটু সময় দাও, ক্যারিয়ারটা একটু গুছিয়ে নিয়ে তারপর বাড়িতে জানাবো। এখন বললে কি তোমার আব্বু মেনে নেবে? চুপ, একদম চুপ, কোনো অজুহাত শুনবো না। তুই যদি আগামী 2 দিনের মধ্যে তোর পরিবারকে আমাদের ব্যাপারে না জানাস, তাহলে তুই ঘরে বসে বসে আঙুল চুষিস। তোর চোখের সামনে দিয়ে অন্য এক ব্যাটাকে বিয়ে করে চলে যাব, তখন বুঝবি ঠেলা। আমার বাবা কিন্তু অলরেডি ছেলে দেখা শুরু করেছে। না সাইমা, তুমি এমনটা করতে পারো না। তুমি না আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তুমি কি পারবে অন্য কাউকে নিয়ে সংসার করতে? চুপ শালা, নটাঙ্কি বন্ধ কর। যখন সত্যি সত্যি তোর সামনে অন্য এক ছেলেকে বিয়ে করে ধুমধাম করে চলে যাব, তখন এই বাপ্পা রাজের মতন গান গাইতে গাইতে আমার বাপের কাছে গিয়ে বলিস, আঙ্কেল সাইমা কোথায়? আমি বিশ্বাস করি না সাইমা এমনটা করতে পারে না। তখন দেখবি সাইমা অন্য কারো ঘরণী হয়ে পালকিতে চড়ে চলে গেছে। অনেক কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। সাইমার বড় বোন সোনিয়া এদিকেই আসছিল। সাইমা চট করে অনিকের শার্টের কলার ছেড়ে দিয়ে একদম শান্ত লক্ষ্মী মেয়ের মতো উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সাইমার এই হঠাৎ ভোল পাল্টানো দেখে অনেক তো অবাক, সেও সোনিয়াকে দেখে দ্রুত নিজের জামা ঠিক করে নিয়ে অন্য পথ ধরল। অনেক হন্তদন্ত হয়ে নিজের ফ্ল্যাটে ফিরতে তার মা তাকে দেখে কথা বলে উঠলেন। কিরে অনি, কোথায় ছিলি এতক্ষণ? যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে রেডি হয়ে নে, আজকে আমাদের একটা বড় দাওয়াত আছে, একদম দেরি করিস না কিন্তু। দাওয়াত মানে? কার বাড়িতে? এই গরমে এখন কোথায় যাব মা? আমার তো পড়ার অনেক চাপ আছে। আরে দূরে কোথাও না, আজকে সাইমাদের বাড়িতে কিছু মেহমান আসবে। ওর বাবা তোর বাবাকে ফোন করে বিশেষভাবে বলেছে আজকে বিকেলে যেন আমরা সবাই ওদের বাড়িতে যাই। অনেক রান্নাবান্না হচ্ছে ওখানে, খুব মজা হবে। সাইমাদের বাড়িতে গেস্ট আসবে? সাইমা তো আমাকে কিছু বলল না। একটু আগেই তো ওর সাথে দেখা হলো, উল্টো আমাকে ধমকালো। ও হয়তো তখন জানতো না। তুমি বেশি কথা না বলে ঝটপট তৈরি হ, সুন্দর সাদা পাঞ্জাবিটা পরবি, তোকে ওটাতে খুব মানায়। অনেক মনে মনে ভাবলো সাইমা মেয়েটা আসলে একটা জাদুকরি। একটু আগে ঝগড়া করলো অথচ মেহমান আসার খবরটা দিল না। অনেক দ্রুত তৈরি হয়ে নিল। বিকেলের দিকে অনেক তার বাবা মায়ের সাথে সাইমাদের ড্রয়িং রুমে গেল। বাড়ি ভর্তি মানুষ, বেশ উৎসব মুখর পরিবেশ। অনেক সুযোগ খুঁজছিল কখন সাইমার সাথে একটু একা কথা বলা যায়। সে সবার চোখ এড়িয়ে চুপি উপরে তলা দিকে যাচ্ছিল সাইমাকে খুঁজতে। হঠাৎ একটা হাত তাকে হ্যাসকা টান দিয়ে পাশের একটা অন্ধকার রুমে নিয়ে গেল। অনেক ভয় পেল। সাইমার হাতে চুরির শব্দ শুনে বুঝে গেল এটা আর কেউ নয়। কিরে চোর, চোরের মতো এখানে সেখানে কি খুঁজছিস? আমাকে খুঁজছিস তো? খুব তো বলেছিলি কেউ দেখে ফেললে রক্ষে নেই, এখন কেন আমার পিছু পিছু আসলি? তুমি এভাবে ভয় দেখালে তো আমি হার্ট অ্যাটাক করবো সাইমা। আর তুমি মেহমান আসার কথা আমাকে ছাদে থাকতে বললে না কেন? মেহমানরা কারা? সারপ্রাইজ দেব বলে বলিনি। কেন, দাওয়াতের কথা শুনে কি খুব ভয় লাগছে? নাকি ভাবছিস আমার বিয়ে ঠিক হয়ে গেল? আমি কিন্তু নীল শাড়িতে খুব সুন্দর লাগছে না? সাইমা মজা করো না তো। এই ভিড়ের মধ্যে আমরা এখানে ধরা পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে। তোমার আব্বু মেহমানদের সামনেই আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তোকে কেলেঙ্কারি দেখাবো আমি। আমার সাথে রোমান্টিক কথা না বলে শুধু ভয় পাচ্ছিস? আজ তোকে আমি ছাড়ছি না। দেখ আমার ঠোঁটের লিপস্টিকটা ঠিক আছে কিনা। সাইমা দুষ্টামি করে অনিকের পাঞ্জাবির বোতাম নিয়ে খেলতে শুরু করলো। দুজনের মধ্যে মিষ্টি খুনসুটি চলছিল। ঠিক তখনই সাইমার বড় বোন সোনিয়া সাইমাকে ডাকতে ডাকতে ওই ঘরের দিকে আসতে লাগলো। সাইমা, ওরে সাইমা, কোথায় গেলি মেয়েটা? মেহমানরা তো এসে গেছে, তুই এখনো তৈরি হসনি? সবাই নিচে তোর জন্য অপেক্ষা করছে। সোনিয়ার গলার আওয়াজ পেয়ে সাইমা দ্রুত অনিকের
মুখ চেপে ধরল যাতে সেও টু শব্দটি না করে। সাইমা নিজেকে সামলে নিয়ে দরজার ওপাশ থেকে স্বাভাবিক গলায় জবাব দিল, আসছি তো আপু, এই তো আমি রেডি হচ্ছি। একটু কানের দুলটা পরছিলাম তো, তাই দেরি হচ্ছে। তুই নিচে যা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, জলদি আয়, আব্বু তোকে বারবার খুঁজছে। নিলয় আর ওর পরিবারও চলে এসেছে, মেহমানরা সবাই ড্রয়িং রুমে। সোনিয়া চলে যাওয়ার শব্দ শুনে সাইমা স্বস্তির নিঃশ্বাস ফেল। সে অনিকের দিকে তাকিয়ে হঠাৎ শব্দ করে হেসে দিল। তারপর হঠাৎ করে অনিককে কিস করে জড়িয়ে ধরে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। অনিকও একগাল দুষ্টামি হাসি দিয়ে নিচে নামলো। নিচে নামার পর পরিস্থিতি দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সাইমার আব্বু উঠেছে, সাইমার হাত ধরে সামনে বসালেন, কারণ তাদের বাড়িতে বিশেষ গেস্ট চলে এসেছে। সাইমামা এখানে এসে বস, মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিই। সাইমা, বড়দের সালাম দাও, দেখো কারা এসেছে। এই যে আমার ছোট বোন সাইমা, ও একটু চঞ্চল কিন্তু মনের দিক থেকে খুব ভালো। আব্বু দেখুন, সাইমা কত বড় হয়ে গেছে। নীল দেখ, তোর ভাবির বোন। বাহ, মেয়েটি তো বেশ সুন্দর। সোনিয়া যেমন আমাদের ঘরের স্ত্রী বাড়িয়েছে, সাইমাও নিশ্চয় তেমন। সাইমামা, এদিকে এসো, আমার পাশে বসো। নীল অস্ট্রেলিয়া থেকে আসার পর থেকেই তোমার কথা অনেক শুনেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি নীল। সাইমা, আপনার সম্পর্কে ভাবির কাছে অনেক গল্প শুনেছি। আপনি নাকি খুব ভালো গান গাইতে পারেন। আসসালামু আলাইকুম। জি, অল্প স্বল্প পারি। সাইমা তো আমাদের খুব আদরের, ও থাকলে আসর জমে ওঠে। নীল, তুমি ওখানে পড়াশোনা কেমন করলে? জি আঙ্কেল, ভালো। তবে এখন দেশেই কিছু করার ইচ্ছে আছে। সেটা তো খুব ভালো সিদ্ধান্ত, দেশের ছেলেরা দেশেই থাকবে। অনেক এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল, তার বুক কাঁপছিল। সাইমা মাঝে মাঝে আর চোখে অনিকের দিকে তাকাচ্ছিল। তার চোখ মুখে তখন দুষ্টামির বদলে এক ধরনের শঙ্কা। নীল ছেলেটি দেখতে বেশ সুন্দর এবং সুশিক্ষিত। সাইমার বাবাও যেন মনে মনে কিছু একটা পরিকল্পনা করছেন। পুরো পরিবেশটা তখন এক চাঞ্চল্যকর ফ্যামিলি ড্রামায় রূপ নিল। ড্রয়িং রুমে তখন চাঁদের হাট বসেছে। একদিকে ভাড়াটিয়া অনিকের পরিবার, অন্যদিকে সাইমার পরিবার, আর মাঝখানে সোনিয়া শ্বশুরবাড়ির লোকজন। সাইমা নীলপাড়ের একটা শাড়ি পরে সোফায় জড়সড় হয়ে বসে আছে, অথচ তার মনের ভেতর তখন অনিকের সাথে কাটানো সেই রোমান্টিক মুহূর্তগুলো ঝড় বইছে। অনেক এক কোণে দাঁড়িয়ে ঘামছে, কারণ তার পরিস্থিতির মোড় কোন দিকে ঘুরছে সে বুঝতে পারছে না। ঠিক তখনই সোনিয়ার স্বামী নীলই গলার স্বর একটু উঁচু করে কথা বলে উঠল, আব্বু আম্মু, আপনাদের সাথে একটা জরুরি কথা ছিল। সাইমা তো আমাদের ঘরেরই মেয়ে। সোনিয়া আসার পর থেকে আমাদের পরিবারটা অনেক সুখী। আমার মনে হয় আমাদের নীলের জন্য সাইমার চেয়ে ভালো মেয়ে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি যাচ্ছি, নীলের সাথে সাইমার বিয়ের কথাটা আজই পাকা করে ফেলা হোক। নীলয়ের এই হঠাৎ প্রস্তাবে ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। সাইমার অনেক একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই তখন রাজ্যের আতঙ্ক। নীল এতক্ষণ চুপচাপ থাকলো। তার ভাইয়ের মুখে এই প্রস্তাব শুনে মনে মনে খুশিতে আটখানা হয়ে গেল। সে তো মনে মনে সাইমার রূপ দেখে প্রথম দেখাতেই পাগল হয়ে গেছে। সে ভাবতে পারেনি সাইমা এতটা সুন্দরী হবে। উফ, ভাবি তো ঠিকই বলেছিল, সাইমা আসলেই অপসরী। এতদিন শুধু সোনিয়া ভাবির মুখে প্রশংসা শুনেছি, কিন্তু ছবি দেখার সুযোগ হয়নি। ভাবির বিয়েতেও আসতে পারিনি বিদেশে পড়াশোনার চাপে। আজ সামনাসামনি দেখে তো আমি ভাষা হারিয়ে ফেলেছি। সাইমা যদি আমার বউ হয় তবে জীবনটা সার্থক। নীল তো একদম আমার মনের কথাটাই বলে ফেলেছে। বেআই সাহেব, আপনি কি বলেন? আমাদের নীল তো এখন দেশেই থাকবে, আপনার মেয়েও আমাদের চোখের সামনে থাকবে। দুই বোন এক বাড়িতে থাকলে কতই না আনন্দ হবে। প্রস্তাবটা তো মন্দ নয় বিয়া সাহেব। নীল আমাদের অতি পরিচিত ভালো ছেলে। সাইমাও বেশ বড় হয়েছে, ওর বিয়ে নিয়ে তো আমরাও ভাবছিলাম। আমার মেয়েটা একটু চঞ্চল, কিন্তু নীলের মতো শান্ত ছেলের সাথে ওকে বেশ মানাবে। ঠিক বলেছেন, সাইমা একটু চঞ্চল ঠিকই, কিন্তু বেআই সাহেবা ও তো ওকে খুবই পছন্দ করেন। দুই পরিবার মিলেমিশে থাকলে আমাদেরও দুশ্চিন্তা কমবে। আমি তো সাইমার জন্য এমন ঘরই খুঁজছিলাম যেখানে ও সুখে থাকবে। সাইমামা, তুমি কিছু বলবে? নীলকে তোমার পছন্দ হয়েছে তো? ও কিন্তু খুব শান্ত আর মেধাবী ছেলে। অস্ট্রেলিয়ার মতো জায়গায় একা থেকে পড়াশুনো শেষ করে এসেছে। বেআইন সাহেবা, আপনার মেয়েকে আমাদের ছোট বউ হিসেবে পেলে আমরা খুব
খুশি হব। আম্মু আমি আসলে এখন তো এইসব নিয়ে কিছু ভাবিনি। আমি তো এখনো ছোট, পড়াশোনা করছি। এখন বিয়ে করলে আমার পড়ালেখার কি হবে? আরে পাগল, ছোট আবার কোথায়? বিয়ে হলেও তুই পড়ালেখা করতে পারবি। নীল তোকে সব রকম সাহায্য করবে। দেখছিস না ও তোর দিকে কেমন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে? সাইমা আর চোখে দেখলো নীল আসলেই মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাসছে। সাইমার পিত্তি জ্বলে গেল। সে মনে মনে ভাবলো, শালা নীল, তোকে তো আমি কচু কাটা করব। আমার অনেক থাকতে তুই কোত্থেকে আসলি? এদিকে অনেকের অবস্থা আরো করুণ। সে দেওয়ালের সাথে মিশে যেতে চাচ্ছে। ঠিক সেই সময় অনেকের মা হঠাৎ কথা বলে উঠলেন, ভাইজান, সাইমার বাবা, আপনি যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে দেরি করার তো কিছু নেই। আপনাদের দুই পরিবারের সম্পর্ক তো আগে থেকেই খুব মধুর। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। সাইমা আমাদেরও খুব পছন্দের মেয়ে। ওর ভালো হওয়া মানে আমাদের খুশি। ভাবি সাহেবা, আপনি কি বলেন? ঠিকই বলেছেন ভাবি, সাইমার জন্য নীলের মতো ছেলে পারফেক্ট। ভাইজান, আমার মনে হয় নিলয় সাহেবের প্রস্তাবটা খুব সময় উপযোগী হয়েছে। দুই বোন এক বাড়িতে থাকলে আপনাদেরও কোনো চিন্তা থাকবে না। ঠিক বলেছেন ভাইজান। তাহলে আমরা সবাই একমত। নীলের সাথে সাইমার বিয়ের কথা আজই মুখে মুখে পাকা করে ফেললাম। মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করো। গিন্নি, ভেতরে গিয়ে ভালো দেখে মিষ্টি আর নাস্তা নিয়ে এসো। সাইমার বাবার এই ঘোষণায় নীলের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। সে মনে মনে সাইমাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন সাজাতে শুরু করলো। কিন্তু অনিকা সাইমার মাথায় যেন এক বিশাল আকাশ ভেঙে পড়ল। অনিকের বাবা মা যখন সাইমার বাবা মাকে সমর্থন দিলেন তখন অনিকের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তাদের সেই রোমান্টিক খুনসুটি লুকিয়ে দেখা করা সব কিছু কি বিফল হতে চলেছে? অনেক পাথরের মতো দাঁড়িয়ে রইল। এ কি হয়ে গেল? মা বাবাও কি তাহলে ওদের পক্ষ নিল? আমি তো ভাবতেও পারিনি নিলয় ভাই এভাবে বিয়ের প্রস্তাব দিয়ে দেবে আর সবাই এভাবে রাজি হয়ে যাবে। এখন আমি কি করব? সাইমাকে ছাড়া তো আমি বাঁচবো না। অনিক, তুই কি আজও কিছু বলবি না? এই নীল শয়তানটা তো আমাকে কেড়ে নিচ্ছে। সবার সামনে কি একবারও বলতে পারবি না যে তুই আমাকে ভালোবাসিস? তোর কি কিচ্ছু করার নেই? তুই কি সত্যিই চাস আমি অন্য কারো হয়ে যাই? ড্রয়িং রুমের হাসি রোল পড়ে গেল। সবাই মিষ্টি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। নীল সুযোগ বুঝে সাইমার একটু কাছে এসে বলল। সাইমা তখন রাগে ফুঁসছে, কিন্তু বড়দের সামনে কিছুই বলতে পারছে না। এক চাঞ্চল্যকর আর উত্তেজনাময় পরিস্থিতির মধ্য দিয়ে আজকের এই ফ্যামিলি ড্রামা এক নতুন দিকে মন নিল। ড্রয়িং রুমে তখন আনন্দের জোয়ার বইছে। দুই পরিবার মিষ্টি মুখ করে সাইমা আর নীলের বিয়ের কথা এক প্রকার পাকাপাকি করে ফেলেছে। কিন্তু সাইমা আর অনিকের মনের ভেতর তখন আগ্নেয়গিরি লাভা চলছে। সাইমার বাবা হঠাৎ করে হেসে নীল আর সাইমার দিকে তাকালেন। বিআই সাহেব, আমার মনে হয় দুই তরুণ তরুণীর একটু একা কথা বলা দরকার। নীল তো অনেকদিন পর দেশে ফিরল, আর সাইমাও তো ওর হবু জীবন সঙ্গী। ওরা একটু ছাদে গিয়ে কথা বলুক, আমরা এখানে বড়রা মিলে বাকি আলাপটা সেরে নিই। একদম ঠিক বলেছেন বিআই সাহেব। নীল, যা বাবা, সাইমাকে নিয়ে একটু ছাদে যা। দুজনে মিলে একটু খোলামেলা গল্প কর। সাইমা আর নীলের চাঁদে যাওয়ার কথা শুনে অনিকের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে দেখলো সাইমা অনিচ্ছা সত্ত্বেও মাথা নিচু করে নীলের সাথে সিঁড়িতে উপরে উঠে যাচ্ছে। অনিকের বুকটা ফেটে যাচ্ছে রাগে আর অভিমানে। সে আর সহ্য করতে পারছিল না। সবার আড়াল করে সে চুপি চুপি সিঁড়িতে উপরে উঠে গেল। সে চাইল না কেউ তাকে দেখে ফেলুক, তাই ছাদের দরজার আড়লে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে থাকলো ওদের কথা শোনার জন্য। সাইমা, সত্যিই বলছে, আপনাকে দেখে আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি। ভাবি আপনার অনেক প্রশংসা করতো, কিন্তু আপনি যে বাস্তবে এত সুন্দর সেটা কল্পনাও করিনি। আপনি কি খুশি হয়েছেন আমাদের এই বিয়েতে? সাইমা কোনো উত্তর দিচ্ছে না। সে চুপচাপ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার মনের ভেতর তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে জানে অনেক দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে, কারণ সে অনেকের গায়ের পারফিউমের ঘ্রাণ পেয়েছে। সাইমা আর চোখে দরজার দিকে তাকিয়ে একটা ছায়া দেখতে পেল। তখনই সে নিশ্চিত হলো ওটা আর কেউ নয়, স্বয়ং অনিক। সাইমার মনে তখন এক নতুন জেদ চাপলো। সে ভাবলো, হারামজাদা অনিক, তুই এখনো চুপ করে থাকবি? আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আর তুই আড়ালে দাঁড়িয়ে তামাশা দেখছিস। দাঁড়া, তোকে আজ এমন মজা দেখাচ্ছি যে জীবনেও ভুলবি না। আসলে নীল সাহেব, আমি তো প্রথমে একটু অবাক হয়েছিলাম, কিন্তু এখন ভেবে দেখলাম বড়দের সিদ্ধান্ত তো আর ভুল হয় না। আর আপনি তো মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম এবং সুশিক্ষিত।
আপনাকে না করার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। সত্যি বলছেন সাইমা? আমি তো ভাবলাম আপনি হয়তো রাগ করেছেন। আপনি রাজি থাকলে আমি আজই বাড়ি গিয়ে বিয়ের তারিখ ঠিক করতে বলবো। কেন রাজি হব না? আমার তো আগে থেকেই ইচ্ছে ছিল এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পাবো যে আমাকে বুঝবে। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আমার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। সাইমা এই কথা বলে একটু নীলের গা ঘেঁষে দাঁড়ালো। এমনভাবে নীলের সাথে ঢলাঢলি শুরু করলো যে সে এই বিয়েতে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। নীলের সাথে হাসি মুখে কথা বলছে আর মাঝে মাঝে নীলের শার্টের হাতা ঠিক করে দিচ্ছে। দরজার ওপাশ থেকে অনেক এসব দেখে জ্বলে পুড়ে ছারখার হচ্ছিল। তার মনে হচ্ছিল সে এখনই গিয়ে সাইমার হাত টেনে ধরে নিয়ে আসবে, কিন্তু তার সেই সাহসটুকু নেই। অনেকের চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসছিল রাগে তার কষ্টে। সে ভাবতে পারেনি সাইমা এত তাড়াতাড়ি পাল্টে যাবে। নীল সাহেব, আপনার অস্ট্রেলিয়ার দিনগুলোর কথা বলুন না। ওখানে আপনার কোনো প্রেমিকা ছিল না তো? থাকলে কিন্তু আমি খুব হিংসা করব। আরে না সাইমা, আপনার মতো সুন্দরী মেয়ে থাকতে আমি কি আর অন্য কারোর দিকে তাকাতে পারি? আমি শুধু আপনার জন্য অপেক্ষা করছি না। সাইমা খিলখিল করে হেসে উঠল। সে ভালো করেই জানে অনেক দরজার আড়াল থেকে সব দেখছে আর তেলে তেলে মরছে। সে এবার তুরপে তাস চলল। হঠাৎ করে ছাদের দরজার দিকে তাকালো, এমন ভান করলো যেন সে এইমাত্র অনেককে দেখতে পেয়েছে। আরে অনেক যে ছোট ভাই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চোরের মতো দরজার আড়ালে কেন? ভেতরে এসো। অনেক একদম অপ্রস্তুত হয়ে গেল। সে বুঝতে পারলো সে ধরা পড়ে গেছে। সে কাঁপা কাঁপা পায়ে ছাদের ভেতর এলো। নীল কিছুটা অবাক হয়ে অনেকের দিকে তাকালো। সাইমা, এই ছেলেটি কে? ও নীল সাহেব, আপনার সাথে তো ওর পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ও হলো অনিক, আমাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। সম্পর্কে আমার ছোট ভাই হয়। খুব লক্ষ্মী ছেলে, বুঝলেন? সব সময় আমার ফাই ফরমাইশ খাটে। কিরে অনিক, তোকে তোর মা ডাকছে না? নিচে গিয়ে দেখ তো কেউ তোকে খুঁজছে কিনা। সাইমার মুখে ছোট ভাই আর ভাড়াটিয়া পরিচয় শুনে অনেকের মনে হলো তার কলিজাটাকেও ছিঁড়ে নিচ্ছে। সে সাইমার দিকে এমন ভাবে তাকালো যেন সে সাইমাকে আস্ত গিলে ফেলবে। সাইমার চোখে তখন বিজয়ের হাসি আর ঠোঁটে বাঁকা হাসি। ও আচ্ছা, ছোট ভাই, ভালো তো। অনিক সাহেব কেমন আছেন? সাইমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল, দোয়া করবেন কিন্তু। জি ভালো, অভিনন্দন আপনাকে। দেখো নীল সাহেব, অনেক ছেলেটা খুব লাজুক। ও বড়দের সামনে খুব একটা কথা বলতে পারে না। অনেক, তুই নিচে যা, আমরা একটু পার্সোনাল কথা বলছি তো, ডিস্টার্ব হচ্ছে। যা তো বাবু। সাইমার এই বাবু ডাক আর অবহেলা সহ্য করতে না পেরে অনেক সেখান থেকে হনহনিয়ে নিচে নেমে গেল। তার মনে হচ্ছিল পৃথিবীটা যদি এখন দুই ভাগ হয়ে যেত তবে সে সেখানে ঢুকে পড়তো। সাইমা মনে মনে হাসলো আর ভাবলো, অনেক চৌধুরী, এবার বুঝবি অবহেলা কাকে বলে। এখন যদি আমার না হাত ধরিস তবে নীলকে আমি সত্যি সত্যি বিয়ে করে নেব। ছাদের উপর সাইমা আর নীল হাসাহাসি চলতে থাকলো আর নিচে অনেক এক কোণে দাঁড়িয়ে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো। এক চাঞ্চল্যকর আর ড্রামাটিক মোড় নিল সাইমা আর অনিকের এই লুকোচুরি প্রেম। সাইমা আর নীলের বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর থেকে যেন অনিকের গোটা পৃথিবীটাও ওলটপালট হয়ে গেছে। গত কয়েকদিন অনিকের জন্য ছিল নরক যন্ত্রণার মতো। সাইমা তাকে এমনভাবে ইগনোর করছে যেন সে এই বাড়িতে কোনোদিনই ছিল না। করিডোরে দেখা হলে সাইমা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, ফোন করলে কেটে দেয়, এমনকি মেসেজ দিলেও সিন করে না। অনেকবার চেষ্টা করেছে সাইমার সাথে একা কথা বলার, কিন্তু সাইমা সবসময় নীলের সাথে ফোনে কথা বলা বা সোনিয়াপুর সাথে বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকার ভান করে তাকে এড়িয়ে গেছে। অনেক মনে মনে ভাবলো যে অনেক হয়েছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে এবার আঙ্গুল বাঁকা করতেই হবে। সাইমা তাকে পিচ্ছি ভেবে অবহেলা করছে, আজ ওকে বুঝিয়ে দেবে আমি আসলে কি। রাত তখন প্রায় 12:30, পুরো বাড়ি নিস্তব্ধ। অনেক জানতো সাইমা এই সময় ডায়েরি লেখে নয়তো ল্যাপটপে কিছু একটা করে। সে খুব সাবধানে পাইপ বেয়ে সাইমার ঘরে জানালার কাছে পৌঁছালো। ভাগ্য ভালো ছিল যে জানালাটা খোলাই ছিল। অনেক বিড়ালের মতো নিঃশব্দে ঘরের ভেতর ঢুকলো। সাইমা তখন টেবিলে বসে নিবিষ্ট মনে কিছু একটা করছিল। তার চুলগুলো অগোছালোভাবে পিঠের উপর ছড়ানো। অনেক পা টিপে টিপে সাইমা ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। কে ওখানে? সাইমা ভয়ে চিৎকার দিতে যাচ্ছিল, কিন্তু অনেক দ্রুত তার মুখ চেপে ধরল। অন্ধকারে প্রথমে চিনতে না পারলো যখন অনেকের গায়ে সেই চেনা পারফিউমের ঘ্রাণ পেল। সাইমার চোখ দুটো বড় বড় হয়ে এলো। অনেক হাত সারতে সাইমা ফিসফিস করে গর্জে উঠল, তুই এখানে কি করছিস হারামজাদা? মাঝরাতে চোরের মতো আমার ঘরে কেন ঢুকেছিস? সাহস তো তোর কম না? এক্ষুনি বের হ এখান থেকে, না হলে চিৎকার করে সবাইকে জাগিয়ে দেব।
কি সমস্যা তোমার সাইমা? এগুলো কি শুরু করেছো তুমি? আমাকে ইগনোর করা হচ্ছে? ছোট ভাই বলে পরিচয় দেওয়া হচ্ছে? ভুলে গেছো সব? ভালোবাসার কথা কিন্তু আমি তোমাকে আগে বলিনি। তুমি আমাকে পটিয়েছিলে, মনে আছে? সেই বৃষ্টির দিনে ছাদের ওপর কে কাকে আগে প্রপোজ করেছিল। এখন হঠাৎ করে সব ভুলে গিয়ে নীল সাহেবের সাথে ঢলাঢলি করছো। একদম ঠিক বলেছিস। তোকে পেটানোই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। তখন যদি জানতাম তুই এমন ভিতর ডিম, তবে তোর ছায়াও মারাতাম না। পিচ্চিদের সাথে প্রেম করতে নেই, এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার জীবনটা তুই শেষ করে দিলি। একটা ছোট্ট ছেলের পেছনে সময় নষ্ট করে আজ আমার এই অবস্থা। জীবন শেষ হলো নাকি শুরু হলো সাইমা? নীল সাহেবের সাথে তো খুব মাখামাখি শুরু করেছো। ছাদের উপর তো বেশ ঢলে পড়ছিলে ওর গায়ের উপর। খুব তো অস্ট্রেলিয়া নিয়ে গল্প করছিলে। কি নীল সাহেব খুব হ্যান্ডসাম না? আমার চেয়েও বেশি স্মার্ট। তার বলতে, নীল যেমন হ্যান্ডসাম তেমনি স্মার্ট। ওর কথা বলার ধরন, ওর পার্সোনালিটি অন্যরকম। ও যে আমার স্বামী হবে এটা ভাবতেই আমার নিজের গায়ের মধ্যে কেমন যেন একটা শিরশির হচ্ছে। নীলকে দেখলে কোনো মেয়ে না বলে থাকতে পারবে না। আর আমি তো তার হবু বউ, আমার তো একটু মাখামাখির অধিকার আছেই। সাইমার মুখে নীলের প্রশংসা শুনে অনেকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার ভেতরকার জেদি সত্তাটা জেগে উঠল। সে সাইমাকে সজোরে জড়িয়ে ধরে বিছানার ওপর শুইয়ে দিল এবং নিজে তার উপর চেপে বসলো। সাইমা এবার একটু ভয় পেয়ে গেল অনেকের এই উগ্র রূপ দেখে। সাইমা, আমি মজা করছি না। একদম মেরে ফেলবো যদি ওই মুখে আর কোনোদিন অন্য কোনো ছেলের নাম আসে। নীল হোক আর লাল হোক, তোমার উপর অধিকার শুধু আমার। তুমি আমাকে পটিয়েছ, এখন তোমাকে সামলানোর দায়িত্ব আমার। নীল সাহেবের কথা আরেকবার বললে আমি আজই সবাইকে ডেকে বলে দেব আমাদের মধ্যে কি কি হয়েছে। ওরে বাবা, আমার পিচ্চি প্রেমিকের দেখি অনেক তেজ। কি করবি তুই শুনি? সবাইকে ডেকে বলবি তুই পাইপ বেয়ে আমার ঘরে ঢুকেছিস? বল না দেখি কেমন সাহস তোর। সাহস দেখতে চাও? তবে দেখো। অনেক সাইমার খুব কাছাকাছি মুখ নিয়ে গিয়ে তার ঘাড়ে একটা কামড় দিল। সাইমার যন্ত্রণে নাকি সুখে একটা অস্পষ্ট শব্দ করে অনেকের চুল খামচে ধরল। দুজনের মধ্যে শুরু হলো এক মিষ্টি আর রোমান্টিক ধস্তাধস্তি। সাইমা মনে মনে খুব খুশি হলো এটা দেখে যে অনেক অবশেষে তার উপর অধিকার খাটাতে শুরু করেছে। সে হাসতে হাসতে অনেককে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অনেক তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ছাড় আমাকে অনেক, তুই সত্যি একটা পাগল। কেউ দেখে ফেললে কিন্তু তোর বিএসসি করা আজকেই শেষ হয়ে যাবে। হোক শেষ, তোমাকে ছাড়া থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সাইমা বলো, তুমি শুধু আমার বলো যে নীলকে তুমি বিয়ে করবে না। ওরে আমার পাগল ছেলে, তোকে জ্বালানোর জন্যই তো সবকিছু করছিলাম। নীলকে দেখে যখন তোর মুখটা চুন হয়ে গিয়েছিল তখন আমার যে কি আনন্দ হচ্ছিল। তুই যদি আগে এমন ভাবে আমার হাত ধরতিস তবে কি আর আমি নীলের সাথে অত নাটক করতাম? অনেক সাইমার কথা শুনে শান্ত হলো। সে সাইমার কপালে দীর্ঘ একটা চুমু খেলো। চাঁদের আলোয় জানালার ফাঁক দিয়ে এসে দুজনের উপর পড়ছিল। সাইমা আর অনেকের এই খুনসুটি আর রোমান্টিক ড্রামা যেন এক নতুন মাত্রা পেল এই নিঝুম রাতে। কিন্তু সমস্যা তো এখনো শেষ হয়নি, কারণ নীল তার পরিবারের সিদ্ধান্ত তো এখনো পাহাড়ের মতো সামনে দাঁড়িয়ে আছে। সকাল থেকে সাইমাদের বাড়িতে সাজ সাজ রব। দুই পরিবারের বড়রা মিলে ঠিক করেছে আজ সাইমা আর নীলের বিয়ের শপিং শুরু হবে। নীল তার চকচকে সাদা গাড়িটা নিয়ে হাজির হয়েছে সাইমাদের শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য। ড্রয়িং রুমে সবাই যখন চা নাস্তা খাচ্ছে তখন সাইমার বাবা হঠাৎ অনিকের দিকে তাকালেন। অনিক তখন এক কোণে মনমরা হয়ে দাঁড়িয়েছিল। অনেক বাবা, তুমি ওদের সাথে যাও না। নীল তো এই শহরের রাস্তাঘাট এত ভালো চেনে না, আর সাইমাও তো একা গেলে সারাদিন টোটো করবে। তুমি সাথে থাকলে আমার একটু ভরসা হবে। যাও, তুমিও রেডি হয়ে নাও। আঙ্কেল, আমি গিয়ে কি করব? ওনারা যাচ্ছেন শপিং করতে, আমি বরং থাকি। আমার একটু পড়াশোনা ছিল। আরে পড়াশোনা তো রোজই করো, আজ একটু ঘুরে এসো। নীল অনেককে সাথে নিলে তোমার কোনো অসুবিধা নেই তো? আরে না আঙ্কেল, কোনো অসুবিধা নেই। অনেক থাকলে তো ভালোই হবে। সাইমার পছন্দ অপছন্দ হয়তো আমার চেয়ে ভালো জানে। চলুন অনেক সাহেব।
অনেকের মনে হলো সে যেন জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটছে। নীল ড্রাইভ করার জন্য ড্রাইভিং সিটে বসলো এবং সাইমার জন্য সামনে দরজাটা খুলে হাসি মুখে ইশারা করলো। সাইমা সামনের সিটে বসতে যাবে, ঠিক তখনই অনেক পেছনের সিটে বসে এক নাটক শুরু করলো। সে হঠাৎ করে পেটে হাত দিয়ে কুঁকড়ে গেল এবং জোরে জোরে শ্বাস নিতে লাগলো। উফ, আউচ। সাইমা আপু, আমার পেটে হঠাৎ কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। আমি তো বসতেই পারছি না, আমার খুব খারাপ লাগছে। নীল ভাই, আমার শরীরটা মনে হয় বেশি খারাপ হয়ে যাচ্ছে। সাইমা আপু, তুমি কি একটু আমার পাশে পেছনে বসবে? আমি একা পেছনে বসলে যদি সেন্সলেস হয়ে যাই। আরে কি বলো অনিক সাহেব, হুট করে কি হলো? সাইমা, তুমি সামনে এসো না, তুমি বরং পেছনেই যাও। অনিকের শরীর খারাপ হলে তো মুশকিল, ওর মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমি একাই ড্রাইভ করছি। ওরে আমার আদরের ভাই, এখন আবার তোর পেটে ব্যথা শুরু হলো? আচ্ছা বাবা, যাচ্ছি পেছনে, তুই সিটে একটু শুয়ে থাক। সাইমা মনে মনে হাসলো, মুখে খুব চিন্তিত এবং এক ভাব নিয়ে পেছনের সিটে অনেকের পাশে গিয়ে বসলো। নীল খুব মন খারাপ করে ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিল। তার পুরো পরিকল্পনা ছিল সাইমাকে পাশে বসে রোমান্টিক গল্প করতে করতে শপিংয়ে যাবে, কিন্তু অনেকের এই অসুস্থতার ড্রামা সব মাটি করে দিল। নীল একা সামনে বসে মুখ গোমরা করে গাড়ি চালাচ্ছে আর মাঝে মধ্যে আয়নার পেছনের সিটের দিকে তাকাচ্ছে। অনেক তখন সাইমার কোলে মাথা রাখার বাহানা করে সাইমার খুব কাজ ঘেঁষে বসলো। নীল সাহেব, আপনি কি রাগ করলেন? অনেকের শরীরটা আসলে ভালো নেই তো, তাই এমন করছে। ও ছোটবেলা থেকেই এমন, একটু রোগা টাইপের। সাইমা, আমার না খুব ইচ্ছে ছিল আমরা আমাদের বিয়ের শপিংটা করতে যাওয়ার সময় পাশাপাশি বসে যাব। আর শোনো, আমাকে প্লিজ আর নীল সাহেব বলবে না, এখন থেকে শুধু নীল বলে ডাকবে। কি ডাকবে তো? নীল যখন আয়না দিয়ে সাইমার সাথে কথা বলার চেষ্টা করছিল, অনেক তখন সুযোগ বুঝে চাদরের আড়ালে সাইমার পায়ের ওপর নিজের পা তুলে দিল এবং পায়ের পাতায় সুড়সুড়ি দিতে শুরু করলো। সাইমা চমকে উঠে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু অনেকের দুষ্টামি থামছে না। অনেক এবার নিচু হয়ে সাইমার হাতটা শক্ত করে ধরলো এবং নিজের আঙ্গুল দিয়ে সাইমার হাতের তালুতে সুড়সুড়ি দিতে লাগলো। নীল সামনে থেকে বারবার আয়নার দিকে তাকাচ্ছে দেখে সাইমা খুব অস্বস্তিতে পড়ে গেল। সাইমা, চুপ করে আছো কেন? কথা বলো। নীল নামটা কি তোমার খুব অপছন্দ? পেছনের দিকে তাকিয়ে কি দেখছো বারবার? আরে না নীল, আসলে অনেকের গাটা একটু গরম কি না তাই দেখছিলাম। তুমি ড্রাইভ করো, আমি একটু বাইরের দিকে তাকিয়ে বাতাস নিচ্ছি। অনেক সাইমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে এমনভাবে টিপে ধরল যেন সে সাইমাকে বোঝাতে চাইছে যে সে কতটা হিংসে জ্বলছে। সাইমার রাগি চোখে অনেকের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু অনেক অসুস্থতার ভান করে চোখ বন্ধ করে সাইমার কাঁধে মাথা দিয়ে রাখলো। নীল ড্রাইভ করতে করতে আর চোখে আয়নায় দেখছিল অনেক সাইমার কাঁধে মাথা দিয়ে আছে। তার মনে হলো একটা অসুস্থ ছেলে হলেও সাইমার সাথে ওর মাখামাখিটা একটু বেশি হয়ে যাচ্ছে। শপিং মলে পৌঁছানোর পর নীল গাড়ি পার্ক করে খুব দ্রুত পেছনের দরজা খুলে দিল। সাইমা, চলো। অনিক সাহেব, এখন কি আপনার শরীর একটু ভালো লাগছে নাকি গাড়িতেই বসে থাকবেন? না নীল ভাই, এখন একটু ভালো লাগছে। খোলা বাতাস পেয়ে মাথাটা পরিষ্কার হয়েছে। চলুন ভেতরে যাই। তিনজনে মিলে শপিং মলে ঢুকলো। নীল একের পর এক দামি শাড়ি সাইমার সামনে ধরছিল। নীল চাচ্ছিল সাইমা তাকে নিয়ে ব্যস্ত থাকুক, কিন্তু অনেক বারবার সাইমার একদম গা ঘেঁষে দাঁড়াচ্ছিল। সে কখনো সাইমার কানের কাছে এসে নিচস্বরে কিছু একটা বলছিল, কখনো বা সাইমার ওড়না টেনে দুষ্টামি করছিল। নীল এবার বেশ সন্দেহজনক নজরে সাইমার অনেকের দিকে তাকিয়ে রইল। অনিক সাহেব, আপনার কি সাইমার সাথে খুব বেশি ভাব? আমি দেখছি আপনি অসুস্থ হয়েও ওর ছায়া ছাড়ছেন না। আরে নীল, ও তো ছোট থেকেই এমন, আমায় ছাড়া ও এক মুহূর্তও থাকতে পারে না। তুমি শাড়ি দেখো তো, এই গাঢ় নীল শাড়িটা আমার কেমন লাগবে। সাইমা, আমার মনে হয় অনিক সাহেব একটু বেশিই চঞ্চল। অনিক, আপনি বরং ওই কর্নারে গিয়ে পাঞ্জাবিগুলো দেখুন, আমি আর সাইমা একটু আমাদের পছন্দগুলো সেরে নিই। অনেক হাসতে হাসতে চলে যাওয়ার ভান করলো, কিন্তু যাওয়ার সময় সাইমার হাতে একটা চিমটি দিয়ে গেল। নীলের মনে হলো ডালমে কুচ কাল আহে। সাইমার হাত ধরা আর পায়ের সুরসুরি নীলের চোখে না পড়লো। অনেক আর সাইমার মধ্যকার ইশারাগুলো নীলকে ভাবিয়ে তুলল। শপিং মলের ঝলমলে আলো নিচে শুরু হলো তিনজনের এক শ্বাসরুদ্ধকর মনস্তান্ত্রিক লড়াই। শপিং মলের ভেতর লুকোচুরি খেলা যেন থামছে না। নীল একের পর এক লেহেঙ্গা আর শাড়ি সাইমার সামনে ধরছে, আর অনেক একটু দাঁড়িয়ে সাইমাকে চোখের ইশারে শাসাচ্ছে। নীল হঠাৎ একটা দামি ডিজাইনার গাউন পছন্দ করে সাইমার হাতে দিল।
সাইমা এই গাউনটা ট্রাই করে দেখো তো। আমার মনে হয় এটা পরলে তোমাকে একদম অপসরি লাগবে। যাও ট্রায়াল রুম থেকে পরে এসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসছি। সাইমা গাউনটা নিয়ে টয়লেট রুমের দিকে এগিয়ে গেল। অনেক দেখলো নীল অন্য একটা কাউন্টারে সেলসম্যানদের সাথে কথা বলায় ব্যস্ত। এই সুযোগে অনেক বিড়ালের মতো নিঃশব্দে সাইমার পিছু নিল। সাইমা টয়লেট রুমে ঢুকে দরজা লাগাতে যাবে, ঠিক তখনই অনেক ঝট করে ভেতরে ঢুকে গেল। ভেতর থেকে লক করে দিল। সাইমা ভয়ে চিৎকার দিতে গিয়েও অনেকের মুখ দেখে থেমে গেল। তুই তুই এখানে কেন? পাগল হয়েছিস? নীল যদি দেখে ফেলে তবে আমাদের জ্যান্ত কবর দেবে। বের হয় এখান থেকে। নীল দেখবে কিভাবে? ও তো ওপাশে বিল করা নিয়ে ব্যস্ত। আর তুমি যে বাইরে নীলের সাথে এত ঢলাঢলি করছিলে, তখন আমার মনের ভেতর কি হচ্ছিল জানো? এখন তার শোধ তুলব। ওরে আমার হিংসুটে রে, শোধ তুলবি মানে? কি করবি শুনি? অনেক সাইমাকে দেওয়ালের সাথে চেপে ধরল। সাইমার হাতের গাউনটা নিচে পড়ে গেল। অনেক সাইমার কানের কাছে মুখ নিয়ে আলতো করে কামড় দিল। সাইমা শিউরে উঠে অনেকের শার্ট খামছে ধরল। ছোট্ট টয়লেট রুমের ভেতর দুজনের নিঃশ্বাসের শব্দ যেন ভারী হয়ে উঠল। অনেক সাইমার কোমরে হাত দিয়ে নিজের দিকে টেনে নিল। নীলকে নীল বলে ডাকতে খুব ভালো লাগছে তাই না? আর আমি হলাম ছোট ভাই। আজ তোমাকে ছোট ভাইয়ের পাওয়ার বুঝিয়ে দেব। ছাড় না অনিক, নীল বাইরে দাঁড়িয়ে আছে। যদি ও দরজায় নক করে তবে কি জবাব দেব? অনেক কোনো কথা না শুনে সাইমার গালে আর গলায় পাগলের মতো চুমু খেতে শুরু করলো। সাইমা হাসতে হাসতে অনিককে শোনার চেষ্টা করছিল, কিন্তু অনিকের এই রোমান্টিক অত্যাচার সে বেশ উপভোগই করছিল। কিছুক্ষণ পর অনেক সাইমার ঠোঁটে একটা গভীর চুমু খেয়ে দরজা খুলে বেরিয়ে গেল। সাইমা আয়নায় নিজেকে অগোছালো চুল আর লিপস্টিক ঠিক করে কয়েক মিনিট পর স্বাভাবিক ভঙ্গিতে বাইরে এলো। সাইমা, এত দেরি হলো কেন? ফিটিং ঠিক আছে তো? হ্যাঁ নীল, আসলে জিপারটা একটু আটকে গিয়েছিল তো, তাই ঠিক করতে করতে দেরি হয়ে গেল। চলো, আমার এটা পছন্দ হয়েছে। এরপর তারা তিনজন মিলে লাঞ্চ করতে গেল। রেস্টুরেন্টের টেবিলের নিচে অনেক বারবার সাইমার পায়ে পা ঘষছিল, আর সাইমা নীলকে শুনিয়ে শুনিয়ে অনেককে বকা দিচ্ছিল যাতে নীল কিছু বুঝতে না পারে। সারাদিন এভাবে খুনসুটি আর দুষ্টামির মধ্য দিয়ে কেটে গেল। বিকেলে তারা সবাই বাড়ি ফিরে এলো। রাত 10টা বাজার পর সাইমা একটা ফোন দিয়ে আটলো। সে গায়ে চাদর দিয়ে চুপি চুপি নিচে অনেকদের ফ্ল্যাটে চলে গেল। অনেকের মা তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। কাকিমা কি করছেন? একা একা টিভি দেখছেন কেন? কাকা কোথায়? আরে সাইমামা, এসো এসো। তোমার কাকা তো ভেতরে ডায়েরি লিখছে। শপিং কেমন হলো মা? নীল ছেলেটা তো খুব ভালো, তাই না? হ্যাঁ কাকিমা, ভালোই। তবে আপনার ছেলেটা তো দিন দিন বখাটে হয়ে যাচ্ছে। এই যে অনিক, কোথায় ও? ওরে একটা পড়া জিজ্ঞেস করতে আসলাম। অনেকের মা হেসে হেসে বললেন যে অনেক ওর ঘরে আছে। সাইমা হাসতে হাসতে অনেকের মায়ের সাথে কিছুক্ষণ গল্প করলো। ঠিক তখনই অনেকের বাবা ঘর থেকে বেরিয়ে অনেকের মাকে ডাকলেন কোনো একটা দরকারে। এই সুযোগে সাইমা পা টিপে টিপে অনেকের ঘরে ঢুকে পড়লো এবং ভেতর থেকে শব্দহীনভাবে দরজা লাগিয়ে দিল। অনেক তখন বিছানায় শুয়ে ল্যাপটপে বিএসসির প্রজেক্ট দেখছিল। সাইমাকে দেখে সে চমকে উঠল। কিরে হারামজাদা, খুব তো লাফালাফি করছিলি মলে, এখন দেখাচ্ছি মজা। সাইমা লাফিয়ে অনেকের উপর চড়ে বসলো এবং অনেকের কলা চেপে ধরলো। অনেক হেসে সাইমার কোমর জড়িয়ে ধরলো। তুই মলের ওই ট্রায়াল রুমে কেন ঢুকেছিলি? যদি নীল একবার দেখে ফেলতো তবে আমাদের মান সম্মান কোথায় যেত বলতো? তুই কি চাস আমার আব্বু হার্ট অ্যাটাক করুক? ওহো, সাইমা দেবীর দেখি এখন খুব ভয়। নীল দেখে ফেললে কি হতো? বড়জোর বিয়েটা ভেঙে যেত। সেটা তো আমাদের জন্যই ভালো হতো। আমি তো সেটাই চাই। চুপ কর পাজি। বিয়ে ভাঙলে তুই কি আমাকে নিয়ে পালাবি? তুই তো একটা ভিতর ডিম। আব্বুর সামনে দাঁড়ানোর সাহস নেই, আবার এখন ঘরে ঢুকে বড় বড় কথা বলছিস। সাহস নেই মানে? এই যে তুমি এখন আমার উপর চড়ে বসে আছো, এটা যদি তোমার মা দেখে ফেলে তবে সাহস কার বেশি লাগবে শুনি? সাইমা রেগে গিয়ে অনেকের গাল টেনে দিল। অনেক সাইমাকে উল্টো দিয়ে বিছানায় শুয়ে ফেল। সাইমা খিলখিল করে হাসতে লাগলো। দুজনের মধ্যে শুরু হলো বালিশ চড়াচড়ি আর মিষ্টি ঝগড়া। অনেকের ঘরের ভেতর তখন এক চিলতে সুখ আর ভালোবাসার খুনসুটি। সাইমা অনেকের কানে ফিসফিস করে বলল, জেনে সে নীলের সামনে আর এমন না করে, কিন্তু অনেক জানতো যে সে সাইমাকে হারানোর ভয় থেকে আরো বেশি বেপরোয়া হয়ে উঠবে। বাইরে অন্ধকার রাতে দুই পরিবারের অজান্তেই গড়ে উঠছিল এক নিষিদ্ধ কিন্তু গভীর ভালোবাসার গল্প। দিনগুলো যেন হাজার
দিনগুলো যেন হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে বালির মতো ঝরে পড়ছে। সাইমার অনিকের গোপন প্রেমের আকাশে এখন বড় বিপদের মেঘ। ক্যালেন্ডারের পাতার দিকে তাকালে সাইমার কলিজা শুকিয়ে যায়। নীলের সাথে বিয়ের তারিখ যত এগিয়ে আসছে সাইমার ভেতরে অস্থিরতা ততই বেড়ে যাচ্ছে। অন্যদিকে অনিক যেন এক জ্যান্ত মরা হয়ে গেছে। সে সাইমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার বাবার গম্ভীর মুখের সামনে দাঁড়ালে তার সব পড়াশোনা আর সাহস গুলিয়ে যায়। অনিকের বাবার শাসনের ব্যাপারে অনেক কড়া, আর সেই ভয়ের কাছেই অনিকের প্রেম বারবার হার মেনে যাচ্ছে। অনেক, আজ তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কি তোর আব্বুকে আমাদের ব্যাপারে কিছু বলবি না? আর মাত্র 10টা দিন বাকি, এরপর তো নীল আমায় বিয়ে করে নিয়ে চলে যাবে। তখন কি তুই শুধু বসে বসে আফসোস করবি? সাইমা, তুমি বোঝার চেষ্টা করো। আব্বুর সামনে গিয়ে এই কথা বলার সাহস আমার নেই। আব্বু শুনলে হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দেবেন, অথবা তোমার আব্বুর কাছে গিয়ে এমন অশান্তি করবেন যে ভাবতে আমার হাত পা কাঁপছে। আমার হাঁটু কাঁপে আব্বুর সামনে দাঁড়ালে। আমি কিভাবে বলবো যে আমি বাড়িওয়ালার মেয়েকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই? তুই একটা কাপুরুষ অনিক। তুই শুধু আড়ালে এসে রোমান্টিক কথা বলতে পারিস, পায়ে বেয়ে ঘরে ঢুকতে পারিস, কিন্তু অধিকার নিয়ে সবার সামনে দাঁড়াতে পারিস না। আমি মেয়ে হয়েও আব্বুর অবাধ্য হওয়ার সাহস করছি, আর তুই একটা ছেলে হয়ে নিজের আব্বুর ভয়ে প্রেম বিসর্জন দিচ্ছিস। সাইমার দু চোখ বেয়ে টপ টপ করে চোখের পানি গড়িয়ে পড়ল। অনেক সাইমার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু সাইমা এক ছটকে হাত সরিয়ে নিল। সাইমার মনে তখন অনেক কষ্ট। সে ভাবলো সে অনেক হয়তো তাকে কোনোদিনই সত্যি মন থেকে ভালোবাসেনি। ভালোবাসলে মানুষ কত কিছু করে, আর অনেক সামান্য একটা কথা বলতে পারছে না। সাইমার মনে হলো সে একলা একলাই লড়াই করছে। অনিক, তোর এই চুপ করে থাকা আমাকে মেরে ফেলছে। নীল কালকে আবার আসছে আমাদের বাড়িতে। আব্বু গয়না তৈরির অর্ডার দিয়ে দিয়েছে। তুই কি একবারও ভেবে দেখেছিস আমার কি হবে? আমি অন্য কারো ঘরে গিয়ে কিভাবে থাকবো? সাইমা, আমি ভাবছি, আমি সত্যিই ভাবছি, কিন্তু আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। আব্বুর ওই রাগে চোখ দুটো মনে পড়লে আমি ছোট হয়ে যাই। আমাকে আর একটু সময় দাও। সময়? আর কত সময় দেব তোকে? সময় তো শেষ হয়ে গেছে। তুই আসলে আমাকে ভালোবাসিস না, তুই শুধু আমাকে নিয়ে খেলছিস। তুই যদি কালকের মধ্যে তোর পরিবারকে না জানাস, তবে মনে রাখবি সাইমা তোর জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। আমি মরে গেলেও তোর কাছে আসবো না। সাইমা রাগে আর অভিমানে নিজের ঘরে চলে গেল এবং জোরে দরজা লাগিয়ে দিল। অনেক ছাদের এক কোণে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর এখন অনেক অস্থিরতা। একদিকে আব্বুর ভয়, আর অন্যদিকে সাইমাকে হারানোর আজীবনের কষ্ট। অনেক জানতো সাইমা ঠিকই বলেছে, সে যদি আজ মুখ না খোলে তবে সারা জীবনের জন্য সে নিজেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু আব্বুর সামনে গিয়ে কথা বলার সেই সাহস সে কোথা থেকে পাবে? সারাত সাইমা শুধু চোখের পানি ফেললো আর অনেক ছটফট করলো। বাড়ির বড়রা যখন বিয়ের আনন্দের গল্পে ব্যস্ত, তখন এই দুজনের মনে শুধু ঝড় বইছে। পরের দিন সকালে নীল আবার সাইমাদের বাড়িতে এলো। নীলের মুখে হাসি দেখে সাইমার গা জ্বলে যাচ্ছিল। সাইমা দেখলো অনেক নিচ দিয়ে টিউশনিতে যাওয়ার ভান করে হেঁটে যাচ্ছে, কিন্তু একবারের জন্য উপরের দিকে তাকালো না। সাইমা মনে হলো তার সব আশা আজ শেষ হয়ে গেল। অনেক কি তবে সত্যি তাকে ছেড়ে দেবে? সাইমা আর নীলের এঙ্গেজমেন্টের আগের রাত। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। আত্মীয় স্বজনের বাড়ি গিজগিজ করছে। সবাই হাসি খুশিতে মেতে আছে, কিন্তু সাইমার বুকের ভেতরটা তখন রাগে আর অভিমানে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। সে দেখলো অনেক ড্রয়িং রুমের এক কোণে অপরাধীর মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। এতবার বলার পরও অনেক তার আব্বুর সামনে একটা শব্দ উচ্চারণ করেনি। সাইমার ধৈর্য আজ ভেঙে গেল। সে সবার নজর এড়িয়ে অনেকের হাত শক্ত করে চেপে ধরে টেনে পাশের একটা খালি ঘরে নিয়ে গেল। ভেতর থেকে দরজাটা সশব্দে লক করে দিল সাইমা। কিরে, খুব তো শান্ত হয়ে দাঁড়িয়ে আছিস। কাল আমার এঙ্গেজমেন্ট, আর তুই এখানে মুখে কুলু পেটে বসে আছিস। তোর কি একবারও কলেজাটা কাঁপছে না? সাইমা, আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না। আব্বুর সামনে গেলেই আমার গলা শুকিয়ে আসে। আমি কিভাবে কি বলবো? চুপ, একদম চুপ। তোকে আজ আমি শান্ত হতে দেব না। তুই যদি আমায় নিজের করে নিতে না পারিস, তবে এই শেষ মুহূর্তটা আমি তোকে মনে করিয়ে দেব। সাইমা পাগলের মতো অনেককে জড়িত হলো। সে অনেকের উপর এক প্রকার রোমান্টিক অত্যাচার শুরু করে দিল। অনেকের শার্টের কলার টেনে তাকে নিজের খুব কাছে নিয়ে এলো সাইমা। অনেক অবাক হয়ে গেল। সে নড়চড় করার শক্তিও হারিয়ে ফেল। সাইমার এই উগ্র অথচ ভালোবাসায় মাখা রূপ দেখে অনেক কিংকর্তব্য বিমূঢ় হয়ে সাইমার চোখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ সাইমা হাউমাউ করে কেঁদে উঠল। সাইমার চোখের পানিতে অনেকের শার্ট ভিজে যাচ্ছিল। তুই সত্যি আমাকে ছেড়ে দিলি অনিক?
তাহলে কি তুই কখনোই আমাকে ভালোবাসিসনি? সবটাই কি নাটক ছিল? কালকের পর আমি অন্য কারো বাগদত্তা হয়ে যাব, তখন তুই কি করবি? সাইমা, কান্না করো না। আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি চেষ্টা করছি, কিন্তু আর কোনো চেষ্টা লাগবে না। তোর এই চেষ্টার মুখে আমি লাথি মারি। আজ থেকে তোর আর আমার সব সম্পর্ক শেষ। আজকে তোর সাথে আমার শেষ দেখা আর শেষ কথা। কাল থেকে আমি শুধুই নীলের। তুই শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখিস তোর সাইমা কিভাবে অন্য কারো হয়ে যায়। সাইমা চোখের পানি মুছে এক ঝটকে অনিককে সরিয়ে দিল। সে দ্রুত পা ফেলে দরজা খুলে বাইরে বের হতে যাবে, ঠিক তখনই সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়ল সাইমার বড় আপু সোনিয়া। সাইমার অনিক দুজনেই পাথর হয়ে গেল। সোনিয়া দেখলো সাইমার চোখ মুখ লাল, আর পেছনে ঘরে ভেতরে অনেক বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। সোনিয়া এক মুহূর্ত দেরি না করে সাইমার হাত ধরে টেনে একপাশে একটা নির্বিলি জায়গায় নিয়ে গেল। সাইমা, তুই কি পাগল হয়ে গেছিস? এই ভরা মজলিসের মধ্যে তুই অনেকের সাথে ঘরে ঢুকে কি করছিলি? তুই কি আমার সংসারটা ভাঙতে চাস? আপু, আমি আসলে... চুপ কর, একদম কোনো কথা বলবি না। তুই কি জানিস না নিলয় আর ওর পরিবার এই বিয়েটা নিয়ে কতটা সিরিয়াস? যদি একবার ওরা কিছু টের পায়, তবে শুধু তোর বিয়ে না, আমার সংসারটাও তছনছ হয়ে যাবে। তুই কি চাস তোর বড় আপু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হোক? আব্বু আম্মুর মান সম্মান কি তোর কাছে কিছুই না? সনিয়া এবার সাইমার সামনে হাত জোর করে দাঁড়ালো। তার চোখও তখন পানি। সে ইমোশনালি সাইমাকে কাবু করার চেষ্টা করতে লাগলো। সাইমা, আমি তোর কাছে হাত জোর করছি, রিকোয়েস্ট করছি, তুই প্লিজ এমন কিছু করিস না যাতে আমাদের দুই পরিবারের মান সম্মান ধুলোই মিশে যায়। নীলের মতো হীরা ছেলে আর পাবি না। তুই আমাদের কথা ভেবে হলেও এই জেদটা ছাড়। তুই যদি নীলকে বিয়ে না করিস, তবে নীলই আমাকে আর কোনোদিন ক্ষমা করবে না। তুই কি চাস আমার জীবনটা নষ্ট হয়ে যাক? আপু, তুই হাত নামা। আমি তোকে কথা দিচ্ছি, তোর সংসার ভাঙবে না। আমি এমন কিছুই করব না যাতে আমাদের পরিবারের মুখে চুনকালি পড়ে। তুই যখন আমার পরিবারের চেয়ে তোর সংসার আর মান সম্মানকে বড় মনে করছিস, তবে তাই হোক, আমি কাল এঙ্গেজমেন্ট করব। সাইমার চোখে পানি মুছে সোনিয়ার সাথে আবার অনুষ্ঠানে ভিড়ে মিশে গেল। অনেক ঘরের ভেতর থেকে সব শুনলো, কিন্তু তার মুখ থেকে একটা প্রতিবাদী শব্দ বের হলো না। কিছুক্ষণ পর ধুমধাম করে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হলো। সাইমা আর নীল পাশাপাশি বসলো। সাইমার চেহারায় কোনো হাসি নেই, যেন একটা রোবট বসে আছে। নীল খুব খুশি মনে সাইমার আঙ্গুলে আংটি পরিয়ে দিল। সবাই তালি দিয়ে উঠলো। মিষ্টির বাটির চারিদিকে ঘুরতে লাগলো। অনেক দূর থেকে দেখলো তার ভালোবাসার মানুষটি আজ সরাসরিভাবে অন্য কারোর হয়ে গেল। সাইমার চোখে তখন আর পানি নেই, আছে এক গভীর শূন্যতা আর জেদ। বাড়ির ভেতর তখন উৎসবের ধুম। মিষ্টির গন্ধে আর হাসাহাসিতে চারপাশ মম করছে। নীল খুব খুশি মনে সাইমার আঙ্গুলে আংটি পরিয়ে দিয়েছে। সবই যখন নতুন জুটিকে নিয়ে ব্যস্ত, তখন ডাইনিং রুমের এক অন্ধকার কোণায় দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল অনিক। তার দু চোখ বেয়ে অবিরল ধারেই চোখের পানি গড়িয়ে পড়ছে। সে বারবার শার্টের হাতা দিয়ে চোখ মুছছে, কিন্তু বুক পেটে আসা কান্না কিছুতেই থামছে না। অনিকের মা অনেকক্ষণ ধরে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। ভিড়ের মধ্যে এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ কোণার দিকে নজর যেতে তিনি আঁতকে উঠলেন। তার শান্ত চঞ্চল ছেলেটা এভাবে লুকিয়ে কাঁদছে কেন? অনিকের মায়ের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তিনি ভাবলেন যে ছেলেটা নিশ্চয়ই বড় কোনো কষ্ট হয়েছে, যা তিনি ধরতে পারেনি। রাত তখন, অনেক মেহমানরা সবাই চলে গেছে। বাড়ির আলো নিভিয়ে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। অনেকের মা রান্নাঘরে গিয়ে 2 কাপ গরম কফি বানালেন। তিনি জানেন তার ছেলেটা এখনো জেগে আছে। কফির মগ নিয়ে তিনি পা টিপে টিপে অনেকের রুমে ঢুকলেন। অনেক বিছানায় নেই। সে বেলকনিতে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় দেখা যাচ্ছে তার গাল বেয়ে এখনো চোখের পানি পড়ছে। অনেকের মা ধীর পায়ে পেছনে গিয়ে দাঁড়ালেন। অনেক হুট করে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো করে চোখ মুছে পেছনে তাকালো। মাকে দেখে সে থতমত খেয়ে গেল। কিরে অনেক, মায়ের কাছ থেকে সব লুকানোর চেষ্টা করিস? ভেবেছিস আমি কিচ্ছু বুঝবো না? এই নে কফি খা, রাত অনেক হয়েছে। এখন কেন কাঁদছিস বাবা? আম্মু, তুমি এখানে? আমি আসলে ঘুমানোর চেষ্টা করছিলাম না, মানে চোখে কি যেন পড়েছে, তাই পানি বের হচ্ছিল। মিথ্যা বলিস না অনেক, আমি তোকে পেটে ধরেছি। তোর চোখের পানির ভাষা আমি চিনি। তুই সাইমার আংটি বদল হওয়ার পর থেকে এক কোনায় দাঁড়িয়ে কাঁদছিস কেন বাবা? সাইমার সাথে তোর কিসের এত টান? অনিকের মা মলিন একটা হাসি দিয়ে কফির মগটা অনিকের দিকে বাড়িয়ে দিলেন। অনিক আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কফির মগটা এক পাশে রেখে হাওমা করে কেঁদে উঠে মাকে জড়িয়ে ধরল। মায়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে সে ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার কান্নায় পুরো বেলকনি যেন ভারী হয়ে উঠল। আম্মু, আমি এখন কি করব বলো? আমার বুকটা ফেটে যাচ্ছে। সাইমা আজ অন্য কারো হয়ে গেল।
অথচ আমি পাথরের মতো দাঁড়িয়ে দেখলাম আব্বুকে আমি যে পরিমাণ ভয় পাই তার সামনে গিয়ে একটা কথা বলার সাহস আমার হয়নি। আমি চেয়েছিলাম বলতে, কিন্তু বাবার ওই রাগী চেহারাটা দেখলেই আমার মুখ বন্ধ হয়ে যায়। আমি বড় অপদার্থ আম্মু। পাগল ছেলে, আমাকে তো আগে বলতে পারতি। কবে থেকে এসব শুরু হলো? আমি তো ঘুণাক্ষরেও কিচ্ছু জানতাম না। সাইমার সাথে তোর এত গভীর সম্পর্ক কবে হলো? ও তো আমাদের বাড়িওয়ালার মেয়ে, সব সময় তোকে ধমক দিত বলেই জানতাম। আম্মু, মনে আছে আমরা যখন প্রথম এই বাড়িতে ভাড়া আসি, তখন সাইমা আপু আমাকে সারাক্ষণ পিচ্ছি পিচ্ছি বলে খেপাতো। আমার খুব রাগ লাগতো তখন। ও আমাকে দিয়ে দোকানের কাজ করাতো, অকারণে ফরমাইশ খাটাতো। আমি তখন নতুন ছিলাম, বোকাশোকা ছিলাম বলে এলাকার কিছু বখাটে ছেলে আমাকে খুব বিরক্ত করত। একদিন ওরা আমাকে গলি দিয়ে আসার সময় ঘিরে ধরেছিল, মারার ভয় দেখাচ্ছিল। ঠিক তখন সাইমা আপু কোথা থেকে যেন এসে বাঘিনীর মতো ওদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ওই দিন ও আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছিল। তারপর কি হলো বাবা? সাইমা তো এমনিতেই ডান পিটে, ও তো পাড়ার ছেলেদের ভয় পায় না। ওই দিনের পর সাইমা আপুর প্রতি আমার ধারণা বদলে গেল। ওর সেই সাহসী স্বভাবটা আমার ভালো লাগতে শুরু করলো। ও যখন আমাকে স্কুলে নিয়ে যেত আর নিয়ে আসতো, তখন আমরা পথে অনেক গল্প করতাম। ও আমাকে আগলে রাখতো বড় বোনের মতো। এভাবেই গল্প করতে করতে কখন যে আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল আমি বুঝতেই পারিনি। আর সেই বন্ধুত্বই একসময় ভালোবাসায় রূপ নিল। সাইমা আমাকে পটিয়েছে আম্মু, ওই আমাকে প্রথম ভালোবেসেছে। কিন্তু আজ ওর এঙ্গেজমেন্ট হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। সাইমা আমাকে বারবার সুযোগ দিয়েছিল আব্বুকে জানানোর জন্য, কিন্তু আমি ভয়ে মুখ খুলিনি। তুই কাঁদিস না বাবা, আমি জানি দেরি হয়ে গেছে, কিন্তু এখনো তো বিয়ে হয়নি। তোর আব্বুর সাথে কথা বলার দায়িত্ব আমার। কিন্তু সাইমা কি সত্যি তোকে ভালোবাসে? ও তো আজ নীলের পাশে বসে শান্ত হয়ে বসেছিল। আমার তো মনে হলো ও নীলের সাথে খুব খুশি। ও তো জেদ করে বসেছিল আম্মু। ও আমাকে বারবার বলেছিল আব্বুকে জানাতে, কিন্তু আমি সাহস পাইনি বলে ও আজ এই চরম সিদ্ধান্ত নিয়েছে। ও আমাকে এখন ঘৃণা করে আম্মু। ও মনে করে আমি ওকে ভালোবাসি না। ও ভাবছে আমি শুধু ওর সাথে টাইম পাস করেছি, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচব না আম্মু। নীলকে ও আংটি পরিয়ে দিয়েছে, এটা দেখার পর থেকে মনে হচ্ছে আমার কলিজাটা কেউ টেনে ছিঁড়ে নিচ্ছে। অনেকের মা ছেলের কথা শুনে স্তব্ধ হয়ে বসে রইলেন। তিনি ভাবতে পারেননি তার চোখের সামনে এত বড় একটা ব্যাপার ঘটে গেছে। অনেকের চোখের পানি দেখে তার নিজেরও চোখ ভিজে এলো। তিনি বুঝলেন অনেক সত্যিই সাইমার প্রেমে দেওয়ানা, কিন্তু তার বাবার করা শাসনের ভয় তাকে পঙ্গু করে দিয়েছে। অনেকের মা অনেকের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। রাতের নিস্তব্ধতায় মা আর ছেলের এই কথোপকথন যেন এক করুণ সুরে বাজছিল। অনেক জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার চোখে ভেসে উঠছিল সাইমা সেই হাসি মাখা মুখটা, যা এখন অন্যের অধিকারে চলে গেছে। সাইমার বড় আপু সোনিয়া এসে সাইমাকে যেভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে সে কথা অনেক এখনও জানে না, কিন্তু সে শুধু এইটুকু জানে তার ভীরুতা আজ তার সাজানো বাগান তছনছ করে দিয়েছে। বেলকুনিতে মা আর ছেলের কান্নাকাটি যেন থামছে না। অনেকের মুখে সব কথা শোনার পর অনেকের মা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর তার মনের ভেতর এক ধরনের রাগ দানা বেঁধে উঠল। তিনি অনেকের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিলেন এবং কিছুটা উঁচু গলায় কথা বলে উঠলেন। তুই আগে কেন বললি না অনিক? এখন তো সময় হাতের বাইরে চলে গেছে। কাল সাইমার এঙ্গেজমেন্ট হয়ে গেল, আংটি বদল হয়ে গেল, আর তুই এখন এসে আমাকে এসব বলছিস? এখন আমি কিভাবে সবকিছু ম্যানেজ করব? তোর আব্বু যদি জানতে পারে তবে এই বাড়িতে আমাদের আর থাকা হবে না। তুই কি চাস আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাক? আম্মু, আমি ভুল করেছি। আমি ভয়ে কিছু বলতে পারিনি। প্লিজ আম্মু, তুমি কিছু একটা করো। সাইমা ছাড়া আমি মরে যাব। আমি ওর মুখটা ভুলতে পারছি না। অনেক তার মায়ের পা জড়িয়ে ধরে হামা করে কাঁদতে লাগলো। ছেলের এই করুণ অবস্থা দেখে মায়ের মনটা গলে গেল। তিনি অনেকের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং চোখের পানি মুছিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন তার ছেলেটা সত্যি খুব বিপদে আছে। ঠিক আছে, তুই শান্ত হ। আমি তোর আব্বুর সাথে কথা বলবো, দেখি উনি কি বলেন। এখন রাত অনেক হয়েছে, তুই ঘুমানোর চেষ্টা কর, আমি দেখি কি করা যায়।
অনিকের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসছিলেন, কিন্তু দরজার কাছে আসতে তিনি পাথরের মতো দাঁড়িয়ে পড়লেন। দরজার ঠিক ওপাশেই অন্ধকারের মধ্যে অনিকের বাবা দাঁড়িয়ে আছেন। তার চোখের দৃষ্টিতে আগুন জ্বলছে। অনিকের বাবা বাইরে থেকে মা ছেলের সব কথা শুনে ফেলেছেন। তার রাগে যেন মাথায় রক্ত উঠে গেছে। তিনি অনিকের ঘরে ঢুকতে যাচ্ছিলেন, কিন্তু অনিকের মাথাকে জাপটে ধরে আটকে দিলেন। তিনি ইশারায় অনিককে কিছু বলতে নিষেধ করলেন, যাতে অনিক বুঝতে না পারে যে তার বাবা সব জেনে গেছে। অনিকের মা তার স্বামীকে টেনে পাশের ঘরে নিয়ে গেলেন। ওগো, তুমি শান্ত হও প্লিজ, চেঁচামেচি করো না। ছেলেটা এমনিতেই ভেঙে পড়েছে। আমি তোমার কাছে হাত জোর করছি, আমাদের ছেলেটাকে বাঁচাও। ও সাইমাকে ছাড়া শেষ হয়ে যাবে। আমি কি করব? এখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। সবকিছু জেনে শুনে এখন কিভাবে করব আমি কিছুই বুঝতে পারছি না। তোমার ছেলেকে কি আমি মেরে ফেলতাম নাকি? ও কেন আমাকে আগে কিছুই বলেনি? কেন আমাকে বলতে এত ভয় পায়? এখন যে ওর ভালোবাসা হারিয়ে যাচ্ছে, এর দায় কে নেবে? আমি কোন মুখে সাইমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো? তুমি কিছু একটা করো। সাইমার বাবা তোমাকে অনেক সম্মান করেন। তুমি গিয়ে অন্তত একবার কথা বলে দেখো। আমি কিভাবে গিয়ে বলবো সাইমার বাবাকে যে আমার এই পাগল ছেলেটা আপনার মেয়েটাকে ভালোবাসি? আমি কিভাবে বলবো যে আমার ছেলেটা মরে যাচ্ছে? দয়া করে আপনার মেয়েটাকে আমাকে ভিক্ষা দেন। তোমার ছেলে এখনো স্টুডেন্ট, এখনো বিএসসি শেষ করেনি। তার উপর তোমার ছেলে সাইমার বয়সও ছোট। কোন যুক্তিতে আমি এই প্রস্তাব নিয়ে যাব? সাইমার বাবা তো আমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবেন। অনিকের বাবা ড্রয়িং রুমে পায়চারি করতে লাগলেন। তার মনে তখন খুব কষ্ট হচ্ছিল। নিজের ছেলের এই অবস্থা তিনি সহ্য করতে পারছিলেন না। আবার পরিস্থিতির ভয়াবহতাও তাকে ভাবিয়ে তুলছে। অন্যদিকে সাইমাদের ঘরে পরিবেশ খুব থমথমে। সাইমার বড় বোন সোনিয়া লক্ষ্য করছে যে সাইমা আর আগের মতো চঞ্চল নেই। সাইমা যেন একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে। সে কোনো কথা বলছে না, হাসছে না, এমনকি খাবারের ব্যাপারও তার কোনো আগ্রহ নেই। সবে যা বলছে সে মাথা নিচু করে মেনে নিচ্ছে। সাইমার এই অবস্থা অস্বাভাবিক শান্ত ভাব সোনিয়াকে খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। সোনিয়া বুঝতে পারছে সাইমা মনে মনে খুব বড় কোনো সিদ্ধান্ত নিয়েছে, অথবা নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। দুই পরিবারের মধ্যেই এখন এক চাপা অস্থিরতা আর কান্নার সুর বাজছে। বাড়ির ভেতরে তখন এক অদ্ভুত থমথমে পরিবেশ। একদিকে বিয়ের আয়োজন চলছে, অন্যদিকে সোনিয়ার মনের ভেতর অপরাধ বোধের পাহাড় জমেছে। সে নিজের সংসার বাঁচাতে গিয়ে তার আদরের ছোট বোন তার হাসি কেড়ে নিয়েছে, তাকে একটা জ্যান্ত লাশে পরিণত করেছে। সোনিয়া ছটফট করছিল কিভাবে এই অন্যায় থেকে সাইমাকে বাঁচানো যায়। ঠিক সেই সময় সোনিয়ার হাতে কিছু চাঞ্চল্যকর তথ্য আর প্রমাণ আসে। সে জানতে পারে নীল বিদেশে থাকাকালীন মোটো ভালো চরিত্রের অধিকারী ছিল না। তার নেশা আর নারী ঘটিত অনেক কলঙ্কিত ইতিহাস রয়েছে। এই সত্য জানার পর সোনিয়ার মাথায় যেন রক্ত উঠে গেল। সে সোজা তার স্বামী নীলয়ের কাছে গিয়ে এই বিষয়ে কৈফিয়ত চাইল। নীলয় চোরের মতো মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। সোনিয়ার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নীলয়ের শার্টের কলার চেপে ধরল। তুমি কি এসব কিছু আগে থেকেই জানতে? নীল যে এমন একটা লম্পট, সেটা জেনেও তুমি আমার বোনের সাথে ওর বিয়ে দিছিলে? তুমি কি একবারও ভাবলে না সাইমার জীবনটা চিরতরে শেষ হয়ে যাবে? সোনিয়া শান্ত হও। আমি ভেবেছিলাম বিয়ের পর আমার ভাইটা হয়তো ভালো হয়ে যাবে, একটা ভালো মেয়ের ছোঁয়া পেলেও হয়তো সুপথে ফিরবে। তাই আমি সব জেনেও চুপ ছিলাম। নীলয়ের মুখে এমন দায়িত্ব জ্ঞানহীন কথা শুনে সোনিয়া নিজেকে সামলাতে পারল না। সে কষে একটা চর বসিয়ে দিল নীলয়ের গালে। সোনিয়ার এইরূপ দেখে নীলয় স্তব্ধ হয়ে গেল। সোনিয়া চিৎকার করে বলল যে নিজের ভাইকে ভালো করার জন্য তুমি আমার বোনের জীবনটা বলি দিতে চেয়েছিলে। সি! নীলয় তখন নিজের ভুলটা হাড় কাঁপানো আতঙ্কে বুঝতে পারল। সে লজ্জিত হয়ে সোজা হয়ে শ্বশুর অর্থাৎ সাইমার বাবার কাছে গিয়ে সব সত্য স্বীকার করলো। সাইমার বাবা সব শুনে রাগে কাঁপতে লাগলেন এবং তৎক্ষণাৎ বিয়েটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক সেই সময় অনিকের বাবা খুব অসহায়ভাবে সাইমার বাবার সামনে এসে দাঁড়ালেন। তিনি সাইমার বাবার হাত দুটো শক্ত করে ধরে রিকোয়েস্ট করতে লাগলেন। ভাই সাহেব, আমি জানি আমার ছেলেটা এখন স্টুডেন্ট, বয়সও ছোট, কিন্তু আমার এই পাগল ছেলেটা আপনার মেয়েকে ছাড়া মরে যাচ্ছে। আমি আজ সব মান সম্মান বিসর্জন দিয়ে আপনার কাছে এসেছি। আমার ছেলেটার জন্য আপনার মেয়েটাকে ভিক্ষা দিন। ও সাইমাকে রাজরানী করে রাখবে। তবে আমার একটা অনুরোধ, অনেক যেন জানতে না পারে যে আমি আপনার কাছে এভাবে হাত জোর করেছি। ও জানলে লজ্জায় শেষ হয়ে যাবে। ভাই সাহেব, আপনি কি বলছেন এইসব? আপনার মতো একজন মানুষকে আমি অনেক সম্মান করি, কিন্তু সাইমা তো এখন একগুঁয়ে হয়ে গেছে। ও কোনো কথাই শুনতে চাচ্ছে না।
সাইমার বাবা যখন সাইমার ঘরে গিয়ে অনিকের সাথে বিয়ের কথাটা বলেন তখন সাইমা সপাটে না করে দিল। তার মনে তখন এক বিশাল জেদ। অনিক যখন তাকে দরকারের সময় সাহস দেখানি তখন সে আর এই বিয়ে করতে চায় না। সোনিয়া সাইমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু সাইমা কোনোভাবেই বুঝতে চাইল না। সে পরিষ্কার জানিয়ে দিল যে তাকে যদি এখন বিয়ের জন্য আর প্রেশার দেওয়া হয় তবে সে নিজের বড় কোনো ক্ষতি করে ফেলবে। সাইমার বাবা তখন মেয়ের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলেন। তিনি বললেন যে নীলের সাথে বিয়ে ভেঙে দেওয়ার পর সমাজে মুখ দেখানো দায়ী হবে, একমাত্র অনেকই পারে তাদের সম্মান বাঁচাতে। বাবার এই করুণ অবস্থা দেখে সাইমা পাথর হয়ে গেল। শেষ পর্যন্ত সাইমা রাজি হলো ঠিকই, কিন্তু এক বুক ঘৃণা আর জেদ নিয়ে। অন্যদিকে অনেকের কাছে সবটা গোপন রাখা হলো, শুধু তাকে জানানো হলো যে নীলের সাথে বিয়েটা কোনো কারণে ভেঙে গেছে এবং তার বাবার ইচ্ছায় সাইমার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। অনেক একদিকে খুশি হলো সাইমার সেই শীতল আচরণ দেখে তার অবস্থা আরও করুণ হয়ে গেল। সে বুঝতে পারলো সাইমা থেকে মন থেকে এখনো ক্ষমা করেনি। বিয়ের দিন যতই এগিয়ে আসছিল অনেকের বুকের ভেতর ভয় আরও অপরাধবোধ ততই বাড়ছিল। সে বুঝতে পারছিল এই বিয়েটা কোনো স্বাভাবিক পরিণয় নয়, বরং একরাশ জেদ আর আত্মত্যাগের লড়াই। সাইমা এখন অনেকের সামনে এলেই এমনভাবে তাকাচ্ছে যেন সে এক অচেনা শত্রু। বাড়ির চারিদিকে এখনও মেহমানদের আনাগোনা, কিন্তু বাসঘরের ভেতরটা একদম নিস্তব্ধ। সাইমা লাল টুকটুকে বেনারসি পরে খাটের এক কোণে বসে আছে। তার মুখটা ঘোমটায় ঢাকা থাকলেও সেখান থেকে তপ্ত নিঃশ্বাস বেরোচ্ছিল। অনেক দ্বিধার ভয় নিয়ে ঘরে ঢুকলো। সে জানে সাইমা এখনও তার উপর কতটা রেগে আছে। দরজাটা হালকা করে লাগিয়ে অনেক যখন খাটের সামনে এসে দাঁড়ালো, সাইমা এক ঝটকায় ঘোমটা সরিয়ে উঠে দাঁড়ালো। তার দু চোখ দিয়ে তখন রাগের আগুন ঝরছে। কিরে, খুব তো এখন বর্ষে যে এসেছিস, তখন কোথায় ছিল তোর এই বীরত্ব? যখন নীল আমাকে আংটি পরাচ্ছিল, যখন আমার আব্বু গহনা বানাচ্ছিল, তখন কেন মুখ ফুটে একটা শব্দ বলিসনি? তুই কি ভেবেছিলি আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করব? সাইমা প্লিজ শান্ত হও। আমি জানি আমার ভুল হয়েছে। আমি আব্বুর সামনে দাঁড়াতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু চুপ, একদম চুপ, কোনো অজুহাত দিবি না। তুই কি জানিস আমার মনের উপর দিয়ে কি গেছে? যদি সত্যি সত্যি নীলের সাথে আমার বিয়েটা হয়ে যেত তবে তুই কি করতি? তুই কি নীলকে গিয়ে বলতি যে সাইমা আমার বড় আপুর হবু দেবর হলেও ও আমার প্রেমিকা? বলতি তুই? সাইমার নিজেকে ধরে রাখতে পারল না। সে অনিকের বুকের ওপর এলোপাথারি কিলঘুষি মারতে শুরু করলো। তার চোখের পানি অনিকের শেরওয়ানি ভিজিয়ে দিচ্ছিল। অনেক কোনো বাধা দিল না। সে চুপচাপ দাঁড়িয়ে সাইমা সব আঘাত আর অভিমান সহ্য করতে লাগলো। সাইমা মারতে মারতে ক্লান্ত হয়ে অনিকের গলা চেপে ধরল এবং ডুকরে কেঁদে উঠল। সাইমার এই কান্না যেন অনিকের কলিজা ছিঁড়ে ফেলছিল। তুই একটা পাষাণ অনিক, তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। আজ যদি সোনিয়া আপু ওই প্রমাণগুলো না পেত আর আব্বু যদি নীলের আসল রূপ না জানতো, তবে কি তুই সারা জীবন শুধু আমার বিয়ের ছবি দেখে আফসোস করতি? কেন তুই এত ভীতু? সাইমা আমি মরে যেতাম, সত্যি বলছি। তুমি অন্য কারো হয়ে গেলে আমি আর এই পৃথিবীতে থাকতাম না। আমি জানি আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আমার ভীরুতার জন্য তোমাকে এত কষ্ট পেতে হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া এক মুহূর্তের জন্যও সুখে ছিলাম না। আমার মা আর আব্বু যখন তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন তখন আমি নিজের কানে সব শুনছিলাম আর ভাবছিলাম আমি কত বড় ভাগ্যবান যে তোমাকে ফিরে পাচ্ছি। অনেক সাইমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। সাইমা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো। অনেকের উষ্ণতায় সে আস্তে আস্তে শান্ত হয়ে এলো। অনেক সাইমার কপালে একটা দীর্ঘ চুমু খেলো এবং তার চোখের পানি মুছে দিল। সাইমার অভিমান যেন মোমের মতো গলতে শুরু করলো। অনেক সাইমার কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল, যা শুনে সাইমার গালের রং লাল হয়ে উঠল। তুই কি সত্যি আমাকে ছেড়ে থাকতে পারবি না? আর কোনো দিন আমাকে এমন বিপদে ফেলবি না তো? কসম করে বলছি সাইমা, আজ থেকে তোমার সব বিপদ আমার। তোমাকে ছাড়া অনেক অসম্পূর্ণ। বিএসসি পাশ করে আমি যখন বড় ইঞ্জিনিয়ার হব তখন আমি গৌরব সবাইকে বলবো যে এই চঞ্চল মেয়েটাই আমার জীবনের ধ্রুবতারা। আর কোনো লুকোচুরি নয়, আর কোনো ভয় নয়। আজ থেকে তুমি শুধু আমার। সাইমা অনেকের বুকে মাথা রাখলো। বাসা ঘরে সুগন্ধি ফুলের ঘ্রাণ আর চাঁদের আলোয় মাখামাখি যেন তাদের ভালোবাসাকে আরো গভীর করে তুলল।
অনেক সাইমার চিবুক উঁচিয়ে ধরে তার চোখের দিকে তাকালো। সাইমার চোখে এখন আর ঘৃণা বা রাগ নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসা। অনেক ধীরে ধীরে সাইমার খুব কাছে এগিয়ে গেল। তাদের দীর্ঘদিনের বিরহ আর অভিমান আজ এক সুন্দর প্রণয়ী রূপ নিল। বাসর রাতের নিস্তব্ধতায় দুই হৃদয়ের স্পন্দন যেন এক সুরে বাজতে লাগলো। সাইমা বুঝতে পারল তার এই পিচ্ছি প্রেম আসলে তাকে আগলে রাখার জন্য এখন প্রস্তুত। সব বাধা পেরিয়ে সাইমার অনেক আজ সত্যি এক হলো। বাসঘরের সেই মায়াবী আলোয় সাইমার অনেকের মান অভিমান একসময় স্তিমিত হয়ে এলো। বাড়ির জগৎ তখন গভীর ঘুমে মগ্ন, কিন্তু এই চার দেওয়ালের মাঝে সময় যেন থমকে দাঁড়িয়েছে। অনেক সাইমার চিবুক ধরে আলতো করে তার চোখের দিকে তাকালো। সাইমার কাজল ধোয়া চোখে তখন এক অদ্ভুত নেশা আর লজ্জার মাখামাখি। অনেক বুঝতে পারলো তার চঞ্চল সাইমা আজ তার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার জন্য প্রস্তুত। সাইমা, তুমি জানো এই শাড়িটায় তোমাকে কতটা অপার্থিব লাগছে? আমি তো সারা জীবন শুধু তোমার বকুনিই খেয়েছি। আজ তোমার এই শান্ত রূপ দেখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না তুমি আমার পাশে বসে আছো। তুই কি সারা জীবন শুধু বকুনিই খাবি, নাকি কিছু বলবিও? শপিং মলের সেই ট্রায়াল রুমে তো খুব তেজ দেখিয়েছিলি, এখন কেন এত ভদ্র সাজছিস? সাইমার এই চপল উক্তিতে অনেকের ঠোঁটের কোণে এক চিলতে দুষ্ট হাসি ফুটে উঠল। সে সাইমার খুব কাছে এগিয়ে গেল, এতটাই কাছে যে সাইমা অনেকের হৃৎপিণ্ডে দ্রুত স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছিল। অনেক তার হাত বাড়িয়ে সাইমার ঘাড়ের কাছে জমে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। সাইমা শিউরে উঠে চোখ বন্ধ করে ফেল। অনেকের আঙ্গুলের পরশ সাইমার তপ্ত চামড়ায় এক অজানা শিহরণ জাগিয়ে তুলছিল। ট্রায়াল রুমে তো ভয় ছিল কেউ দেখে ফেলার, কিন্তু আজ তো এই ঘরে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। আজ তোমাকে আটকানোর মতো কোনো বাধা নেই সাইমা। অনেক সাইমার কানে লতিতে আলতো করে একটা কামড় দিল। সাইমা আবেশে অনেকের কাজ শক্ত করে আঁকড়ে ধরল। অনেক সাইমার কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের সাথে আরও নিবিড়ভাবে মিশিয়ে নিল। সাইমার গহনার রিনরিন শব্দ আর অনেকের ভারী নিঃশ্বাসের শব্দে ঘরটা যেন এক রোমান্টিক সুরে ভরে উঠল। অনেক ধীরে ধীরে সাইমার ঘাট থেকে শুরু করে কাঁধ পর্যন্ত ছোট ছোট চুমো এঁকে দিতে লাগলো। সাইমার নিঃশ্বাস তখন ঝড়ের মতো দ্রুত হয়ে উঠছে। অনেক, তুই সত্যি আমাকে পাগল করে দিবি। আমি তো ভেবেছিলাম তুই এখনো সেই ভীতু পিচ্ছিটাই আছিস। সেই পিচ্চিটা এখন তার অর্ধাঙ্গিনীকে ভালোবাসতে শিখে গেছে সাইমা। আজ থেকে আমি শুধু তোমার প্রেমিক নই, আমি তোমার সবটুকু। অনেক সাইমার হাতটা ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো এবং প্রতিটি আঙ্গুলে পরম মমতায় চুমু খেলো। তারপর সে সাইমার চোখের পাতা, কপাল আর গালে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দিল। সাইমা আবেশে অনেকের গলার নিচে মুখ লুকালো। অনেক সাইমার চিবুক উঁচিয়ে ধরে তার ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে গেল। এক মুহূর্তে সে নীরবতা যেন অজস্র বছরের অপেক্ষার অবসান ঘটালো। তাদের দুজনের নিঃশ্বাস এক হয়ে মিশে গেল এক গভীর এবং দীর্ঘ চুম্বনে। বাড়ির জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে সাইমার লাল বেনারসির ওপর পড়ে চিকচিক করছিল। অনেক সাইমাকে পাজকোলা করে বিছানার মাঝখানে শুয়ে দিল। সাইমার হাতের চুড়ি আর পায়ের নূপুরের শব্দে বাসর ঘরটা যেন এক স্বর্গীয় আবেশে ভরে উঠল। অনেক সাইমার উপর ঝুঁকে পড়ে তার কানে কাছে ফিসফিস করে বলল যে সে তাকে কতটা ভালোবাসে। সাইমা অনেককে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। দীর্ঘদিনের লুকোচুরি প্রেম আজ এক পূর্ণতা পেল। তাদের দুজনের শরীর আর মন এক হয়ে মিশে গেল এক আদিম এবং বিশুদ্ধ ভালোবাসার ছোঁয়ায়। রাত বাড়ার সাথে সাথেই তাদের কাছাকাছি আসার গল্পটা আরও নিবিড়ভাবে ঘনিষ্ঠ হতে লাগলো, যা শুধু চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ রইল। বাসরাতে সেই মাদকতা আর নতুন জীবনের আনন্দ সাইমা ও অনিকের চোখে মুখে লেগেছিল। সকালের নরম আলো যখন জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকলো, সাইমা দেখলো অনিক তখনও গভীর ঘুমে মগ্ন। তার শান্ত মুখটা দেখে সাইমার কালকে সব অভিমান ধুয়ে মুছে গেল। সে আলতো করে অনিকের কপালে হাত রাখলো। সাইমা ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতে দেখলো সোনিয়া আপু সোফায় বসে আছে। সোনিয়ার চোখ দুটো ফোলা আর লাল। সাইমাকে দেখা মাত্রই সোনিয়া দ্রুত এগিয়ে এসে সাইমার হাত দুটো শক্ত করে চেপে ধরলো। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছিল। সাইমা, আমাকে মাফ করে দে রে বোন। আমি নিজের ঘর বাঁচাতে গিয়ে তোর উপর যে অন্যায় করেছি সেটা মনে পড়লে আমার নিজেরই মরে যেতে ইচ্ছে করছে। আমি জানতাম না নীল চরিত্রগতভাবে এতটা খারাপ আর নিচু মনের মানুষ। আমি তোকে প্রায় একটা জ্যান্ত নরকে ঠেলে পাঠিয়েছিলাম। শুধু নিজের সুখের কথা ভেবেছি, তোর কথা একবারও ভাবিনি। তুই আমাকে ক্ষমা করতে পারবি তো? আপু, তুই প্লিজ হাত ছাড়। যা হওয়ার হয়ে গেছে। ভাগ্যে অনেক ছিল বলেই হয়তো আজ আমি আবার হাসতে পারছি। তুই শান্ত হ। আমি তোকে অনেক আগেই মনে মনে ক্ষমা করে দিয়েছি। এখন আমরা সবাই একসাথে আছি, এটাই বড় কথা।
তুই আর এসব ভেবে মন খারাপ করিস না। সোনিয়া সাইমাকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে ফেলল। সাইমা তার আপুকে সান্ত্বনা দিল। সাইমা তার আপুকে সাইমা আর অনিকের এই মিলন যেন পুরো পরিবারের ওপর থেকে এক বিশাল পাথরের বোঝা সরিয়ে দিল। বাড়ি বড়রা আবার হাসাহাসি শুরু করলেন। অনিক তার বিএসসি পড়াশোনার শেষ বর্ষের প্রজেক্ট নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ল, আর সাইমও আগের মতো চঞ্চল হয়ে পুরো বাড়ি মাতিয়ে রাখতে শুরু করলো। কিন্তু এই সুখের আকাশে যে এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ধেয়ে আসছে সেটা বাড়ি কেউ টেরই পায়নি। নীল এই চরম অপমানটা মোটো সহজভাবে নিতে পারেনি। বিদেশে থাকা অবস্থাতে সে যে কতটা ভয়ঙ্কর আর প্রতিশোধ পরায়ণ হতে পারে তা তার প্রমাণ সে গোপনে বাংলাদেশে ফিরে আসে। সে জানতো সাইমার বাবা তাকে অপদার্থ বলে বের করে দিয়েছেন এবং অনেকের সাথে সাইমার বিয়ে হয়ে গেছে। এই খবর শোনার পর থেকে নীলের মাথায় যেন খুনের নেশা চেপে বসেছে। সে এক অন্ধকার আর কুটিল পরিকল্পনা শুরু করলো যাতে সাইমা আর অনেকের জীবন তছনছ হয়ে যায়। কয়েকদিন পরের কথা, অনেক তার বিশ্ববিদ্যালয়ে ল্যাবে কাজ করছিল। তার ফিরতে একটু দেরি হবে বলে সাইমাকে আগে জানিয়েছিল। সাইমা ছাদের রেলিং ধরে রাস্তার দিকে তাকিয়ে অনেকের জন্য অপেক্ষা করছিল। সূর্য ডুবে চারপাশে তখন গোধূলি আলোয় ঢেকে গেছে। হঠাৎ সাইমার হাতের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা অচেনা নাম্বার দেখে সাইমা কিছুটা অবাক হলো। সে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা হাড় কাঁপানো শীতল কণ্ঠ ভেসে এলো, যা শুনে সাইমার রক্ত হিম হয়ে গেল। কি সাইমা, খুব তো সুখে আছো? ওই পিচ্চি বরটার সাথে ভাবলে কি করে যে নীলকে রিজেক্ট করে তোমরা সারা জীবন শান্তিতে থাকবে? আমার চরিত্র নিয়ে বড় বড় কথা বলে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিলে, আর আমি সেটা হাত গুটিয়ে বসে মেনে নেব? তোমরা নীলকে এখনো চেনোনি। নীল, তুই এখনো লজ্জা পাচ্ছিস? তোর কুৎসিত আসল রূপ এখন আমাদের সবার জানা। তুই আর আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। সাহস থাকলে লুকিয়ে না থেকে সামনে আয়, আমরা তোকে ভয় পাই না। সামনে তো আসবোই সাইমা, তবে তোমার সামনে নয়। তোমার ওই আদরের বর অনেক যখন আমার হাতের মুঠোয় ঠিক ধরেছ, ও আজ বিশ্ববিদ্যালয় থেকে আর নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরবে না। যদি ওকে জ্যান্ত দেখতে চাও তবে এক্ষুনি আমি যে ঠিকানা দিচ্ছি সেখানে চলে এসো। একা আসবে, আর মনে রেখো যদি পুলিশ বা বাড়ির কাউকে না জানাও তবে অনেকের লাশটা পর্যন্ত খুঁজে পাবে না। তোমার ওই পিচ্চি প্রেমিক এখন আমার পায়ের নিচে পড়ে কাতরাচ্ছে। শুনতে চাও চিৎকার? সাইমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। ফোনের ওপাশ থেকে সে স্পষ্টভাবে অনেকের যন্ত্রণা কাতর আর্তনাদ শুনতে পেল। নীল নিষ্ঠুরভাবে হাসতে হাসতে ফোনটা কেটে দিল। সাইমা দিশেহারা হয়ে পড়ল। তার মনে হলো আকাশটা তার মাথার উপর ভেঙে পড়েছে। সে বুঝতে পারল নীল বিদেশে থাকার সময় কিছু ভয়ঙ্কর অপরাধী চক্রের সাথে যোগাযোগ তৈরি করেছিল, আর তারা এখন অনেককে অপহরণ করে নিয়ে গেছে। সাইমা ঘরের ভেতর পায়চারি করতে লাগলো। সে কি বাড়ি বড়দের জানাবে নাকি একাই যাবে অনেককে বাঁচাতে? অনেকের জীবনে ঝুঁকি সে নিতে পারছিল না। সাইমা দ্রুত পা ফেলে নিচে নামতে গিয়ে দেখলো সোনিয়া ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছে। সাইমার ফ্যাকাশে আর ঘমার্ত মুখ দেখে সোনিয়া চমকে উঠল। সে কাজ ফেলে সাইমার কাছে দৌড়ে এলো। সাইমা কিছুই বলতে পারল না, শুধু সোনিয়ার হাতটা শক্ত করে ধরল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সোনিয়া বুঝতে পারলো বড় কোনো বিপদ ঘটেছে। সাইমা ফিসফিস করে সোনিয়াকে সব কথা খুলে বলল। সোনিয়ার মুখটাও ভয়ে নীল হয়ে গেল। নীল শুধু অনেককে অপহরণ করেই ক্ষান্ত হয়নি, সে সাইমার বাড়ির প্রতিটা গতিবিধির ওপর নজর রাখার জন্য লোক ভাড়া করেছে। সাইমা বুঝতে পারলো এই রহস্যের জাল অনেক গভীর। নীল চাই সাইমাকে একা পেয়ে তার উপর প্রতিশোধ নিতে। সাইমা জেদ ধরল সে একাই যাবে, কিন্তু সোনিয়া তাকে বাধা দিল। বাড়ির বাইরে তখন এক গা ছমছমে নিস্তব্ধতা। সাইমা ভাবল অনেককে ছাড়া তার এই জীবনে কোনো মূল্য নেই। সে কি পারবে তার ভালোবাসার এই মরণ কামড় থেকে রক্ষা করতে, নাকি নীলের প্রতিশোধের আগুনে সব শেষ হয়ে যাবে? সাইমা পা টিপে টিপে পেছনে